নিউজ আওয়ার এক্সট্রা। যদিও পর্দায় যেই বাজনাটুকু শুনলাম এবং যেই শিরোনামটি এখন উঠছে, আমরা অনেকেই পড়ব বিস্ময়। 2020 জুড়ে কি কি ঘটনা ঘটলো, গণমাধ্যম কর্মীরা সেটাকে আমরা অনেক সময় বলি সালতামামি। সারা 20 জুড়ে যা হলো সেই ঘটনার একসাথে করে আমরা বিস্ময় বলছি। অনেকে সেটাকে মূর্ধন্য স হিসেবে পড়বেন, কারণ করোনা আমাদের জীবনকে, জীবিকাকে এক রকমের বিষাক্ত করে তুলেছে। সে কারণে হয়তো উচ্চারণটা অনেকে বিস্ময় করবেন। কিন্তু আজকে আমি বাংলাদেশে একেবারে 2021কে বরণ করার প্রাক্কালে আজকে এই শব্দটিকে একটু অন্যভাবে উচ্চারণ করছি। ভুল নয়, একেবারেই সঠিক যদি বলি বিস্ময়। আসলেই 2020 কোথাও কোথাও বাংলাদেশ বিস্ময় হয়েছে। বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড় করাবার মতো করে, আমাদের মর্যাদা আরেকটু চাঙ্গা করে দেবার মতো কিছু ঘটনা ঘটিয়েছে। সেসব ঘটনা নিয়ে আমাদের আজকের আয়োজন। একেবারে বছরের শেষ দিনে, নতুন বছরের ক্ষণ গণনার একটু আগে আমরা যাদেরকে পেয়েছি এই বিস্ময় আয়োজনে আছেন ডক্টর শামসুল আলম, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ও সদস্য। আছেন শাহ এ সারোয়ার, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। সিপিডির সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে আছেন। আমরা ভাষান্তরের প্রকল্প পরিচালক কমোডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে পেয়েছি কুতুপালং রেজিস্ট্রার রিফিউজি ক্যাম্পের ইনচার্জ ও উপসচিব মোহাম্মদ খলিলুর রহমান খানকে। আর কক্সবাজার থেকে সরাসরি পেয়েছি আমরা সেখানকার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনকে। সবার কাছে যার যার সেক্টরের বিষয়গুলো নিয়ে কথা শুনবো। সবার আগে একটু আবারও দেখে নেই কিভাবে শুরু হয়েছিল 2020 আর কেমন গেল 2020। সাদাত হাবিবি সেতুর রিপোর্টে। জানুয়ারির প্রথম প্রহর, নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে কত আয়োজন। তখনও চীনের উহানেই যত মৃত্যু ভয়। এমন মহামারী যে সামনে তা জানলে কি 2020কে স্বাগত জানাতে এত আয়োজন হতো? বরং কোভিড আসলে দেখা যাবে সেই নীতিতে বছরের শুরুটা সবার। মধ্য মার্চে পাল্টাতে থাকে বিশ্বের চিত্র। চীন থেকে ততক্ষণে করোনা ছড়িয়ে গেছে গোটা বিশ্বে। প্রথম সর্বনাশা ছোবলে নীল স্পেন আর ইতালি। তাতে বিশ্বের জনবহুল নগরীর সড়কগুলো একে একে জনশূন্য। চারিদিকে শোকের ছায়া আর প্রিয়জন হারানোর আর্তনাদ। সংক্রমণের ধরনের কারণে প্রিয়জনের মৃত্যুতে আপন মানুষও হয় বিদায় দিতে পারেননি, নতুবা দেননি। গেল 100 বছরে 2টা বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দেশে দেশে যুদ্ধ। উইকিপিডিয়ার যেসব যুদ্ধের তালিকা রয়েছে সেগুলো একসাথে করলে মৃতের সংখ্যা 16 কোটিরও বেশি। অর্থাৎ গড়ে এই 100 বছরে প্রতি বছর 16 লাখ করে মানুষ যুদ্ধে মারা গেছে। আর 2020-এর শেষ 10 মাসে করোনায় মারা গেছেন 18 লাখের বেশি মানুষ। যেহেতু শুরুতেই টেস্ট নিয়ে সবার আগ্রহ ছিল না, তাই এটি যে প্রকৃত সংখ্যা তা বলার সুযোগ কই। আর্থিক মন্দার ইতিহাস ঘাটলে সবার সামনেই 1930-এর গ্রেট ডিপ্রেশন, 1980-র মন্দা আর এই শতাব্দীর শুরুতে 2008-এর বিশ্ব মন্দার উদাহরণ সামনে আসে। সবশেষ 2008-এর মন্দাটা সবে সামনে নিয়েছিল বিশ্ব। তবে 2018 থেকেই চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ, এরপরই করোনার ছোবল। চলতি বছর বিশ্ব অর্থনীতি সংকুচিত হয়েছে 3% বেশি। সবশেষ মন্দার সময়ও এই সংকোচন ছিল 1%। মহামারীর কারণে 2020 ও 2021 সালে বিশ্বব্যাপী জিডিপির লোকসান $9 ট্রিলিয়ন হতে পারে, যা জাপান ও জার্মানির মতো অর্থনীতির চাইতেও বেশি। স্বাভাবিকভাবেই এর ফলে চাকরি হারিয়েছেন কোটি কোটি মানুষ। বিশ্ব শ্রম সংস্থা ILO আগেই বলে রেখেছিল মহামারী কালে অন্তত 20 কোটির মতো মানুষ বেকার হবে, যাদের সিংহভাগের বসবাস আবার এই উপমহাদেশে। সাম্প্রতিক সময়ে নানা গবেষণা তথ্য আসছে বিশ্বে এখন প্রতি 5 জন কর্মক্ষম ব্যক্তির মাঝে নতুন করে বেকার হয়েছেন 1 জন। সার্বিক উন্নয়ন, আর্থিক ক্ষতি কিংবা মানবিক বিপর্যয় বাদ দিন, নতুন করে দেশে দেশে প্রশ্ন এসেছে স্বাস্থ্য সুরক্ষায় কতটা প্রস্তুত এই বিশ্ব। আধুনিকতা ও বিশ্ব কর্তৃত্বের শীর্ষে থাকা মার্কিনীরা করোনার মৃত্যুর মিছিলে নাম্বার 1। অন্যদিকে করোনা মোকাবেলার জন্য যে ভ্যাকসিন, তার কার্যকারিতা নিয়েও সংশয়ের অবসান হয়নি। So please stop risking your life. Start wearing face mask. চেহারার পরিচয়টা 2020-এ হারিয়ে ফেলেছে মানুষ। চেনা রাস্তায় অপরিচিত যেন সবাই। যত আধুনিক সমাজ আর পরিবেশেই আপনার বসবাস হোক না কেন, মাস্ক এখন থাকা চাই। তাই তো অন্য সব বছরের মতো এবার আর শুভ বিদায় না,
মানুষের কাছে যেন বিস্ময় 2020-এর শেষ বছরের শেষ হলেই কি মুক্তি? সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। 2021-এর শুরুতে সকলেই একটা বড় আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, এই বুঝি আমরা করোনার ভ্যাকসিন পাবো এবং আবারও জীবন আমাদের স্বাভাবিক হবে, আগের মতো হবে। সেই ভ্যাকসিনের আকাঙ্ক্ষা তো থাকছেই, কিন্তু সেই আকাঙ্ক্ষা নিয়েও বিজ্ঞানের নানা রকমের সন্দেহ রয়েছে, কোনটা কাজে লাগবে কোনটা কাজে লাগবে না, আবারও নতুন করে করোনা আসবে কিনা। সেই ক্ষেত্রে যদি এই আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের অভ্যাসটাও যদি থাকে যে আমাদের মাস্ক, আমাদের একরকমের ভ্যাকসিন, সেই অভ্যাসটা যদি থেকে যায় তাহলে বোধহয় আমরা 2021টা অতটা দুঃসহ হবে না। সেই প্রত্যাশা থেকেই আমি একটু আমাদের অভ্যাস, স্বাস্থ্যবিধি এবং আমাদের সার্বিক ব্যবস্থাপনায় যেই সব বিষয় কাজ করলো এই 2020-এ, মন্দটা আমরা গতকাল আলোচনা করেছি, স্বাস্থ্য খাতের দুরবস্থার কথা এই করোনা আমাদের সামনে স্পষ্ট করেছে, কিন্তু এর বাইরেও তো নানান সামাজিক উদ্যোগ, সরকারি বেসরকারি নানান উদ্যোগে আমরা একরকম বিস্ময়করভাবে উতরে গেছি করোনার প্রথম ধাপ। দূর থেকে শুরু করি, আমি মোহাম্মদ কামাল হোসেনের কাছ থেকে শুনি, তিনি গোটা দেশের অবস্থাই বলবেন, প্রথমে তার কক্সবাজার এবং তারপরে অন্যান্য জায়গা। একটু ছোট করে আনমিউট করতে হবে। জি, কামাল হোসেন। ধন্যবাদ। আমি প্রথমেই 2021-এর এই যে কিছুক্ষণ পরে আমরা পদার্পণ করব সেই নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। করোনাকালীন সময় প্রায় 1 বছর কাছাকাছি সময় আমাদের এই সময়টা আমরা অতিক্রম করলাম। এই সময়টায় আমাদের আসলে বিস্ময়করভাবে নানা রকম ছোট বড় ঘটনা এই করোনাকালীন সময় ঘটেছে, যেটা আমরা একেবারে মাঠ প্রশাসনে থেকে নিজেরা প্রত্যক্ষ করেছি। আমরা দেখেছি যে এই করোনার প্রাথমিক সময়টায় মানুষের জন্য যে উজাড় করে দিয়ে ভালোবাসা দিতে পারে, এবং সেটা আমরা দেখেছি এই করোনাকালীন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো। আমি বিস্ময়করভাবে লক্ষ্য করেছি যে আমরা জেলা প্রশাসন একটা করোনা তহবিল গঠন করি। আপনারা জানেন দুর্যোগ আইনের 32 ধারা মতে তহবিল গঠন করা যায়। সেখানে আমি দেখেছি যে 20 টাকা থেকে শুরু করে মানুষ 50,000 টাকা পর্যন্ত দান করেছে। 20 টাকা অর্থাৎ যার সামর্থ্য না এসেও 20 টাকা এই ফান্ডে দিয়েছে। এবং আমি দেখেছি উত্তরবঙ্গ, কক্সবাজারে ওপেন করেছি, বাট কুড়িগ্রাম, যশোর এখান থেকেও মানুষজন টাকা পাঠিয়েছে। এই যে বিস্ময়করভাবে মানুষের পাশে দাঁড়ানোর যে একটা প্রবল আকাঙ্ক্ষা বা ঘটনা, সেটা এই 2020-এ ঘটেছে। আমরা এই সময়টা এখন বলছি স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন ঘটেছে। আমি কক্সবাজার থেকে বলতে পারি যে এখন এখানে আইসিইউ, এসডিইউ, আমাদের হাই ফ্লো নেজল ক্যানুলার ডাক্তারদের সক্ষমতা বেড়েছে। এখন আমাদের যেখানে 28% সংক্রমণের হার ছিল, সেখানে এখন 2 to 5% মধ্যে আপ ডাউন করছে। এই উন্নয়নও ঘটেছে। এখন আমরা পর্যটন এরিয়াটা খুলে দেওয়ার পরে আশঙ্কা করছিলাম যে কি হয় না হয়, দেখছি যে আমরা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনার ফলে এখন আর মানুষজনের মধ্যে ভয় ভীতিটাও দূর হয়ে গেছে। সুতরাং এটাও আমাদের একটা এই 2020-এর আমাদের যে অর্জন আমি বলতে পারি। যে এখন আমরা প্রচার করছি যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমাদের মাস্ক পরতে হবে, এবং সেটা অবশ্যই কাপড়ের মাস্ক, পরিবেশ বান্ধব কাপড়ের মাস্ক পরিধান করতে হবে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হবে, গ্যাদারিংটা পরিহার করতে হবে। আমরা সেই ক্যাম্পেইন গুলো করছি। তবে সেটাও এখন মানুষ জেনে গেছে, কিন্তু মানুষজনের মধ্যে সচেতনতার সেই জায়গাটায় আমাদের এখনো ঘাটতি রয়েছে। তারপরেও আমরা বলবো যে মানুষজন এখন অনেকটাই অভ্যস্ত হয়েছে। ফ্যাশনের মধ্যেও আমাদের মাস্কের দেখতে পাচ্ছি যে এটা এখন অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। শুধু এটাও আমাদের অর্জনের মধ্যে একটা পড়ে। আর আমাদের যে অর্থনীতির যে বিষয়গুলো, আমাদের এখানকার লোকাল পর্যটকদের, যেখানে 4-5 লাখ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পর্যটন শিল্পের সাথে জড়িত ছিল, তারাও এখন ঘুরে দাঁড়িয়েছে। এবং তারা এখন আর আমরা এখন আর কোনো SMS পাই না, বা খাদ্য সহায়তা লাগবে এরকম কোনো ট্রিপল লাইনে কোনো সহায়তা কোনো বিষয় আসে না, 333-তে আসে না। আমাদের নিজেদের কাছে এই বিষয়গুলো এখন নেই।
আমরা দেখছি যে 2020 সালে আমাদের যে বিশেষ করে করোনাকালীন এবং সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন বিভাগগুলো যে একত্রে একসাথে কাজ করার যে একটা, সবাইকে নিয়ে কাজ করার যে একটা বিষয়, সেটা আমরা লক্ষ্য করেছি এই করোনাকালীন সময়, এবং সেটা এখনো অব্যাহত আছে আমাদের। জি, আমরা বলতে পারি যে অনেক ধন্যবাদ কামাল হোসেন। আপনার সঙ্গে আমরা আমাদের একটা পুরনো স্টোরি শেয়ার করতে চাই, কারণ সারা দেশে এই ধরনের অনেক অনেক গল্প তৈরি হয়েছে। আমরা করোনার ভয়াবহ খবরগুলো প্রতিদিন দিয়েছি, তার পাশাপাশি মানবতার ফেরিওয়ালাদের গল্প আমরা দিয়েছি। প্রশাসনের যেই অ্যাক্টিভ, আমরা গাজীপুরের পুলিশ সুপার, তার সঙ্গে আমরা কানেক্টেড হয়েছি। তিনি কিভাবে করোনার সব কিছু উপেক্ষা করে সফলভাবে গাজীপুরের মতো একটি রেড জোন করোনার, সেখানে তিনি একেবারে প্রতিদিন তার সংসার সব কিছু ফেলে রেখে তিনি কিভাবে করোনাকে মোকাবেলা করেছেন। এরকম প্রতিদিন আমাদের কাছে বিস্ময়কর দারুণ দারুণ সব ঘটনা ছিল। সেই সব দারুণ ঘটনাগুলো থেকে একটা ছোট্ট রিপোর্ট দেখে আমি অর্থনীতিতে ফিরতে চাই। মানবতার ফেরিওয়ালা, যখন নাকি দেশে বিদেশে দেখেছি যে করোনায় যদি কেউ মারা গেছেন, প্রিয়জনকে ফেলে রেখে চলে গেছে, অস্বীকার করেছে, কেউ আক্রান্ত হলে তার পরিবারের লোকজন অস্বীকার করেছে, এবং অনেককেই দেখা গেছে যে বনে ফেলে দিয়েছে, নদীর ধারে ফেলে দিয়েছে। সেরকম একটি ঘটনার, সেরকম একটি অবস্থার মধ্যে বাংলাদেশে কি হয়েছে দেখাই একটু। মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের পরপর ৩ বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর। করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে মানুষ যখন আতঙ্কে, তিনি দাঁড়ান মানুষের পাশে। বিনামূল্যে বিতরণ করেন ২০,০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার। সেই থেকে শুরু। মার্চের ৩০ তারিখ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে প্রথম এক নারীর মৃত্যু হয়। এরপর বাড়তে থাকে মৃত্যুর মিছিল। আতঙ্কে যখন আত্মীয় স্বজনরা মরদেহ দাফন কিংবা দাহ করতে এগিয়ে আসেন না, তখন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন কাউন্সিলর খোরশেদ। অকুতোভয় কয়েকজন স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে তিনি ছুটে বেড়ান, কখনো কবরস্থানে, কখনো শ্মশানে। ২ জন হিন্দু সহ এ পর্যন্ত ১১ জনের মরদেহ সৎকার করেছেন। আমি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এবং আমারও যেন দাফন, আমিও আক্রান্ত হইতে পারি, আমি যদি করোনায় মারা যাই, আমারও যেন দাফন কাফন গোসলটা হয়, এই প্রত্যাশায় একমাত্র আল্লাহরে খুশি করার জন্য আমার কাজটা শুরু করা। তার দেখানো পথে নারায়ণগঞ্জে উদ্যোগী হয়ে ওঠে সিটি কর্পোরেশনও। বাড়ি বাড়ি গিয়ে সন্দেহভাজন করোনা রোগীদের নমুনাও সংগ্রহ করছে। পরিবার পরিজনও ভয় পাচ্ছে, এবং আসলে এটা আমি নেগেটিভভাবে দেখি না। একজনের মাধ্যমে আরেকজন সংক্রমিত হতে পারে, যেহেতু আমাদের কাছে বিশেষ ব্যবস্থা আছে, এজন্য আমরা কাজটা কন্টিনিউ করতে চাই যতদিন পর্যন্ত আমরা নিজের আক্রান্ত না হই। করোনা পীড়িত নারায়ণগঞ্জের এসব মানবিক উদ্যোগ সারা দেশের জন্য হতে পারে দৃষ্টান্ত। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ফাঁকে একটু আমরা আমাদের বাংলাদেশের চিকিৎসা সংশ্লিষ্ট সকলকে আবারও ঘটা করে বলতে চাই থ্যাংক ইউ ডক্টর। চিকিৎসার সঙ্গে যারা আছেন, শুধু চিকিৎসক নন, নার্স, ওয়ার্ড বয়, যারা ফার্মাসিস্ট, অনেকেই আছেন যারা ধৈর্য নিয়ে এই লম্বা লাইনে মানুষ দাঁড়িয়েছে টেস্ট করার জন্যে, তাদের স্যাম্পল নিয়েছেন। সবার প্রতি আমাদের এই বছরের শেষে এটাও একটা বিস্ময়, এরকম একটি ঘন বসতিপূর্ণ দেশে কিভাবে ঠিক সেই রকম, সেই অর্থে ক্রাইসিস, চিৎকার, অব্যবস্থাপনা কিন্তু সেইভাবে হয়নি। আমরা যতটা নাজুক অবস্থায় ছিলাম বা আছি, সেভাবে হয়নি। এগুলো সবই সম্ভব হয়েছে। বাংলাদেশ যে আসলে বিস্ময়ের দেশ, সেই বিস্ময়ের কারণেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। থ্যাংক ইউ ডাক্তারের। যদি অর্থনীতিতে যাই, অর্থনীতির কি বিষয়, সেগুলো নিয়ে সহকর্মী গোলাম কাদির রবুর রিপোর্ট দেখব। দেখার পরে আমরা মুস্তাফিজুর রহমান আপনার কাছ থেকে একটু শুনতে চাইব আপনার মূল্যায়ন। সচল অর্থনীতিতে হঠাৎ ধাক্কা করোনার, মুহূর্তেই প্রায় অচল সবকিছু। শিল্প কারখানা থেকে শুরু করে যানবাহন, দোকানপাট,
বন্ধ প্রায় অর্থনীতির সব চাকায়। বাসা ভাড়া দিতে পারি নাই, অর্থনৈতিকভাবে আমরা দেন এভান হয়ে গেছি, মোটামুটি কোনো রকম চলাফেরা আছে আর কি। শুরু হয় জীবন আর জীবিকার লড়াই। চাকুরি হারান বহু মানুষ। কর্মজীবী মানুষের আয় কমে দারিদ্র্য বেড়ে হয় দ্বিগুণ। ক্ষুদ্র দোকানদার থেকে শুরু করে বড় আঘাত আসে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকেও। বিদেশে থাকা প্রবাসীদের দেশে ফেরার মিছিলও শুরু হয়। ধীরে ধীরে বাড়ে সংখ্যা। 3 লাখেরও বেশি মানুষ ফেরত আসে দেশে। আবার টিকিট স্বল্পতায় ফেরত যেতে রাস্তাতেও নামেন বহু প্রবাসী। টানা কয়েকদিন চলে বিক্ষোভ। করোনা পজিটিভ বলে তো আমাদেরকে বাদ করে দিবে, বাদ করে দেব, পরবর্তীতে আন্দোলন দিবে নাকি? মানুষকে সহায়তা করার কতগুলি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। এরই মধ্যে আশার আলো সরকারের 1,20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা। ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি না নেয়ার সুবিধা। সব মিলে আশার আলো দেখেন ব্যবসায়ীরা। শুরু হয় তাদের টিকে থাকার লড়াই। যেখানে ব্যাংক স্থবির অবস্থায় ছিল, তেমন কর্মকাণ্ড হতো না, সেখানে ট্রানজ্যাকশন ফ্যাসিলিটেট করছে। প্রণোদনাটা যেখানে ডিফিসিট হয়েছে, লস হয়েছে, সেই লস ফাইন্যান্সিংগুলি হচ্ছে। করোনার মধ্যেই প্রবাসীরা দেশে পাঠান রেকর্ড পরিমাণ রেমিটেন্স, যার উপর ভর করেই নতুন উচ্চতায় ওঠে বিদেশি মুদ্রার রিজার্ভ 4200 কোটি ডলারেরও বেশি। সবাইকে বিস্মিত করে অস্থির শেয়ার বাজার ফিরে পায় স্থিরতা। মানব উন্নয়ন সূচকে অগ্রগতি, প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় সবার উপরে, আর 25তম অর্থনীতির বড় দেশ হবার ঘোষণা। মোটা দাগে সার্বিকভাবে যে আমরা ভালো করেছি এটা এখন স্বীকৃত, এটা নিয়ে আর কারো মনে কোনো সংশয় সন্দেহ নেই সারা বিশ্বেই। অর্থনীতির ঘুরে দাঁড়ানোর স্বীকৃতি মিলেছে বিভিন্ন সংস্থার গবেষণাতেও। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, করোনার মধ্যেও নিরাপদ অর্থনীতিতে চীন, ভারত থেকেও এগিয়ে বাংলাদেশ। এটা সম্ভব হয়েছে আমি বলবো যে নেতৃত্বের গুণে। এরকম দুঃসময়েও কি করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সেই যে রেজিলিয়েন্স, সেই যে সহন ক্ষমতা, সেটিও আমাদের পেছনে কাজ করছে। করোনার মধ্যেই বছরের শেষ সময়ে বিজয় মাসে আরও এক বিজয় দেখে বাংলাদেশ। নিজেদের টাকায় পদ্মা সেতু। পুরো বিশ্বকে বিস্মিত করে বাংলাদেশ জানান দিল তার আত্মবিশ্বাস, আত্মমর্যাদা আর অর্থনৈতিক শক্তির সক্ষমতা। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। সিপিডির সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান, আপনার কাছে মূল্যায়ন 20টা কতটা বিস্ময়ের ছিল অথবা বিস্ময় ছিল এই আর্থিক খাতে? ধন্যবাদ মুন্নি। আপনি বলেছেন যে আগের একটি প্রোগ্রামে আপনি নেতিবাচক অভিজ্ঞতাগুলির কথা বলেছেন। এই আজকের প্রোগ্রামটার আপনার উদ্দেশ্য হলো যে ইতিবাচক প্রোগ্রাম, ইতিবাচক দিকগুলি কি? আমরা গতকালই বিষয়টাকে বিস্ময় বলে আমরা অনুষ্ঠানটি করেছি, সে কারণে বলেছি। আজকে বিস্ময় বলতে চাচ্ছেন, কিন্তু অর্থনীতির ছাত্র হিসাবে আমি সামগ্রিকতায় বিষয়টি দেখি, এবং অবশ্যই যে প্রতিবেদনটি রবু উপস্থাপন করেছেন সেটার মধ্য দিয়ে আমাদের চ্যালেঞ্জের দিকগুলো এসেছে, আবার আমাদের যে শক্তিমত্তার দিক সেগুলো এসেছে। দেখুন, প্রথম দিকেই আমরা যদি যখন নাকি কোভিডের আক্রমণটা হয় আমাদের দেশে, তার আগেই আমাদের অর্থনীতির বিভিন্ন যেসব সূচক, সেই সূচকগুলির মধ্যে কিন্তু একটা নেতিবাচক একটা আমরা প্রবণতা দেখেছিলাম। সেটা রপ্তানি, আমদানি, আমাদের বিনিয়োগ, আমাদের ক্রেডিট টেক অফ ইত্যাদিতে। তার মধ্যে এসে কিন্তু কোভিডের অভিঘাতটা এসে পড়েছে। তবে এটা ঠিক যে তার মধ্যে দিয়েও বাংলাদেশের যে আমরা গত 9 মাসে যেভাবে এটাকে ট্যাকল করেছি, অবশ্যই সেখানে আমাদের অনেক শক্তিমত্তার দিকগুলিও আমরা দেখেছি। আমি একটা কথা বলবো, যেটা হলো যে সারা বিশ্বে 4টা বিপর্যয় কিন্তু এই কোভিডের কারণে হয়েছে। স্বাস্থ্য বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয়, মানবিক বিপর্যয়, খাদ্য বিপর্যয়। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা চতুর্থটা আমরা কিন্তু দেখিনি। আমাদের এখানে সবচেয়ে বড় যেটা আর কি আমাদের শক্তিমত্তার জায়গা আমি বলবো, সেটা হলো যে খাদ্যের যে আমাদের সরবরাহ এবং এখানে উৎপাদন, সেখানে যে আমাদের বিতরণ, এটা কিন্তু আমরা
এই দুঃসময়ের মধ্যেও আমরা ভালোভাবে করেছি। এবং আপনাদের আজকেও যারা নাকি আমার আগে বললেন, তারা স্থানীয় পর্যায়ে কিভাবে সরকারি পরিষেবা এবং কিভাবে আমাদের জনগণ সেখানে অংশগ্রহণ করেছেন, এগুলো এটা আমাদের শক্তিমত্তার জায়গা। এবং এটাও ঠিক যে আমরা যতই প্রবৃদ্ধির হার নিয়ে তর্ক বিতর্ক করি না কেন, এটা যে ইতিবাচক হয়েছে 19-20 অর্থ বছরে, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। এবং পৃথিবীতে খুব অল্প দেশই আছে যাদের কিন্তু প্রবৃদ্ধি ইতিবাচক হয়েছে। সুতরাং সেদিক থেকেও আমাদের একটা শক্তিমত্তার জায়গা। কিন্তু তারপরও আমি বলবো যে প্রতিবেদনও যেগুলো উঠে এসেছে যে আমাদের স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনায় প্রথম দিকে আমরা যে দেখলাম যে ধারাবাহিক উন্নতি প্রবৃদ্ধি সত্ত্বেও শক অ্যাবজর্পশন করার সক্ষমতা আমাদের কম, এবং সেটা স্বাস্থ্য খাতের বিপর্যয়ের মধ্য দিয়ে প্রাথমিক যেভাবে আমরা ব্যবস্থাপনার দিক থেকেও দেখলাম, অবকাঠামো দেখলাম সে জায়গাটাতে, তো সেইগুলো কিন্তু আমাদের একটা ক্ষত রেখে গেছে। দ্বিতীয়ত যেটা অবশ্যই অর্থনীতির উপরে পড়েছে, এবং ডক্টর শামসুল আলম ভাই আছেন এখানে, তিনিও জানেন বিবিএস একটা যেটা সার্ভে করেছিল, দেখা গেল যে 4% থেকে এটা প্রায় বোধহয় 28%-এ চলে গিয়েছিল যে যারা নাকি কাজ পাননি এবং কাজ হারিয়েছেন, আমাদের আনএমপ্লয়মেন্ট যে রেশিও। তো সেইটা থেকে এখন হয়তোবা অবশ্যই যখন অর্থনীতি আবার খোলা শুরু করেছে, আমাদের উদ্যোক্তারা আবার বিনিয়োগ এবং অর্থনীতি ব্যবসা বাণিজ্য ফিরে এসেছে, কিছুটা আমরা কিন্তু এখন সামাল দিতে পেরেছি। কিন্তু তারপরও আমি বলবো যে অনেকটা আমাদের নিজেদের উপরে নির্ভর করে কিছু কিছু জিনিস বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েনের উপরে নির্ভর করে। যেমন রপ্তানি খাতের কথা দেখেন, আমাদের এই যে জুলাই থেকে নভেম্বরে আমাদের গ্রোথ হলো 1%, আর আমাদের সেখানে আমরা টার্গেট রেখেছিলাম 22%। তাহলে কি দেখা যাচ্ছে? তার মানে বৈশ্বিক একটা অভিঘাত, যেটা আমার নিজের উপরেও কিন্তু সেটা না। দ্বিতীয়ত যে আপনি যদি দেখেন যে আমাদের যে এনবিআর তার যে ট্যাক্সের কালেকশন, সেটা আপনি আমদানি পর্যায়ে শুল্ক বলেন, ভ্যাট বলেন অথবা ইনকাম ট্যাক্স বলেন, প্রথম 4 মাসে আমাদের গ্রোথ হয়েছে হলো 5%-এর মতো। এই তিনটার সবগুলাতে মিলেও, এবং এই তিনটাও যদি আমি গড় করি, যেখানে নাকি আমার প্রবৃদ্ধি যদি 5%-এর উপরে হয়, আর আমার যদি ইনফ্লেশন রেট যদি 6%-এর মতো যদি হয়, তাহলে 11% একটা প্রবৃদ্ধির কিন্তু নর্মাল রেটেই একটা হওয়ার কথা, যাতে করে আমার ট্যাক্স জিডিপি রেশিও অন্তত আগের জায়গায় থাকে। তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা যেটা দেখছি সেটা হলো যে মাইক্রো পর্যায়ে অনেক ভালো আমাদের বিভিন্ন ধরনের যেসব উদাহরণ আসলো, সেগুলো সত্ত্বেও ম্যাক্রো পর্যায়ে, সামষ্টিক অর্থনৈতিক পর্যায়ে কিন্তু আমাদের এখনো অনেক কিছু করার আছে। সেটা অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং আমাদের যে বিভিন্ন বিনিয়োগের উৎকর্ষতা। আপনি দেখেন যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে মনিটারি পলিসি স্টেটমেন্ট আছে, সেখানে যে ব্যক্তি খাতের যে ক্রেডিট, এটা হওয়ার কথা হলো 14%-এর মতো, সেটা প্রকৃত যেটা দেখলাম প্রথম 5 মাসে 8%। তো ব্যক্তি খাতের বিনিয়োগ আমরা যদি চাঙ্গা করতে পারি, তাহলেই কেবলমাত্র কিন্তু অর্থনীতিকে আমরা আগের জায়গাটাতে নিয়ে যেতে পারবো। সেই জায়গাটাতে কিন্তু আমরা সেটা কিন্তু এখনো করতে পারিনি। আমরা বিস্ময় এই শিরোনামে আপনাদের সামনে আছি। একটা ছোট্ট বিরতির পরে বাকি আলোচকদের বিশ্লেষণ শুনবো। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আজকে শিরোনাম বিস্ময়। এই 2020 জুড়ে বাংলাদেশের যেসব সেক্টরে বিস্ময়, সেগুলো নিয়ে আমাদের আলোচকরা কথা বলছেন। এতক্ষণ সিপিডির সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমানের কথা শুনছিলাম, তার কাছে আরও প্রশ্ন আছে, কিন্তু তার আগে একটু আর্থিক খাত, ব্যাংকিং সেক্টরগুলো নিয়ে কথা শুনতে চাই আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে। তিনি সবসময় সুশাসন নিয়ে কথা বলেন। আমরা
এই সেক্টরে 2020 জুড়ে অর্থাৎ খুব একটা শৃঙ্খলা আনার মতো সুযোগ হয়তো হয়নি, কিন্তু তারপরেও কি খুব খারাপ করেছি নাকি বিস্ময় বা বিস্মিত হবার মতো কোনো ঘটনা ঘটেছে? ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা আমি বলতে চেয়েছি যে আর্থিক খাত সম্বন্ধে যখন আমরা কথা বলি, সাধারণত অর্থনীতির যে ডাউনটার্ন গুলো আসে এগুলো সাধারণত অর্থনৈতিক খাতের বিভিন্ন ঘাত অভিঘাত থেকেই আসে, যেটা আপনার 1929 থেকে শুরু করে অন্যান্য সালগুলোতে যেটা দেখা গেছে। কিন্তু এবারের বিষয়টা একেবারে অন্যরকম। এখানে প্রথমে হয়েছে মানবিক বিপর্যয় এবং সেটাই আপনাকে নিয়ে গেছে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে। এবং মানবিক বিপর্যয়টা হয়েছে এভাবে, এটা শ্রেণীভেদহীন ভাবে, অর্থাৎ আপনার যে কোনো মানুষই এটাতে আক্রান্ত হয়েছে, মানুষ ভীত হয়েছে, মানুষ সন্ত্রস্ত হয়েছে, মানুষ বুদ্ধিহীন হয়েছে। এবং সেটার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে যে উৎপাদন এবং অন্যান্য যেই স্বাভাবিক প্রক্রিয়াগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা অর্থনৈতিক বিপর্যয়ের দিকে চলে গেছে সারা বিশ্বে এবং বাংলাদেশেও। কিন্তু এখন ধরেন 9 মাস পরে যেটা বোঝা যাচ্ছে যে এই যে বিপর্যয়ের মধ্যে প্রধান বিষয় মানে প্রাধান্য পেয়েছে। একটা হলো যেই অর্থনীতিগুলো, যেই দেশগুলো প্রকৃতি এবং মানুষের কাছে যত বেশি ছিল তারা তত দ্রুত এগুলোকে অতিক্রম করতে পেরেছে এবং এগুলো বেরিয়ে আসতে পেরেছে। এবং এটা এইভাবে আমি বলি যে মানুষের কাছে মানে থাকা মানে হলো যে আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষকে যদি আপনি ফাইন্যান্সিয়ালি ইনক্লুড করে একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের যদি আপনি স্বাস্থ্য খাত কিংবা সুবিধা খাতগুলো দেখতে পারেন, তাহলে এটার একটা ফল পাওয়া গেছে। আর দেখা গেছে যে এটা যাদের মধ্যে নেই, পৃথিবীর যত বড় অর্থনীতি হোক না কেন, তাদের মানে যে দুর্বলতাগুলো এত বিকট ভাবে এবার দেখা গেছে যে যারা সবচেয়ে বেশি গর্ব করে গণতন্ত্র নিয়ে, অর্থনীতি নিয়ে, তাদের সমস্ত রোবাস্ট গ্রোথ নিয়ে, তাদের ইকোনমিক ইন্ডিকেটর নিয়ে, লার্জেস্ট ইকোনমি, সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, তাদের প্রত্যেকেই সারা পৃথিবীতে একটা হাস্যকর পর্যায়ে এসে পৌঁছেছে এবং এটা অনেকেই এটা কাভারই করতে পারেনি। তো বোঝা যাচ্ছে যে এইবার অর্থনীতির যে মৌলিক কতগুলো বিষয় নিয়ে আমরা সবসময় আলোচনা করি, গ্রোথ, এটা সেটা, এগুলো কিন্তু চ্যালেঞ্জড হয়ে গেছে পৃথিবীতে। এবং মানি ব্রিডস মানি যে কনসেপ্ট, এটা কিন্তু চ্যালেঞ্জড হয়ে গেছে। সেই দিক থেকে বাংলাদেশের যেটা বিষয় ঘটেছে সেটা হলো বাংলাদেশের যত কিছুই আপনি অপচয় বলেন কেন, যাই বলেন না কেন, গত ধরেন কমপক্ষে 1 দশক ধরে বা আমাদের দেশের যে রাজনৈতিক নেতৃত্ব, তারা একটা জিনিস এনশিওর করার চেষ্টা করছেন যে যেখানে অনেক বেশি মানুষ এমপ্লয়েড থাকে, অর্থাৎ আমাদের গ্রাম, আমাদের যে রুরাল ইকোনমি, এই দিকে অর্থটাকে প্রবাহিত করার জন্য। ইভেন আপনি যদি আমি নেগেটিভ ভাবে বলি যে করাপশনেরও একটা বিরাট অর্থ কিন্তু ওই রুরাল ইকোনমিতেই যাচ্ছে। এবং এবার যদি আমাদেরকে যারা বাঁচিয়ে দিয়ে থাকে, তাহলে আমাদের দুটো জিনিস, একটা হলো যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য যে আমাদের একটা চিন্তা ভাবনা এবং মডেল, আর দ্বিতীয় জিনিস হলো যে সত্যিকার ভাবে আমাদের রুরাল ইকোনমি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আপনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আপনি মাছে স্বয়ংসম্পূর্ণ, পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ, এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আর প্রকৃতির কাছে আমি যে কথাটা বলে, তারপরে যেটা আরেকটা মানুষের কাছে যে সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হলো নেতৃত্বের যে একটা কমিটমেন্ট। মানে পৃথিবীর শ্রেষ্ঠতম নেতারাও প্রথম দিকে বলেছেন ইট ইজ হোয়াট ইট ইজ, এবং এটা হবেই, এটা যাবেই, এবং এখানে কিছু নাই, তোমরা চলে আসো। কিন্তু তারপরও দেখা গেছে যে আমাদের দেশের নেতৃত্ব এবং আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে একটা প্যাশন কাজ করেছে, এবং এই প্যাশনটা একজন আরেকজনকে হেল্প করেছে। এবং এই একজন আরেকজনকে হেল্প করেছে, এটা যে শুধু চ্যারিটিতে গেছে তা নয়, এটা কিন্তু আপনার অর্থনৈতিক চাকাটাকে আবার মানে চালিয়ে নিয়েছে। এবং আমাদের নেতৃত্ব থেকে দেখা গেছে যে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা কিন্তু এসেছে। তখন হেলথ সেক্টরে যখন আপনারা খেয়াল করেছেন যে এক ধরনের কি বলবো যে দুর্বলতা প্রকাশিত হয়েছে, সেটা আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ইকোনমিতেও দেখতে পেয়েছেন যে মানে আরো বিশ্রী এবং নোংরা ভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু সেই সময়ে দেখা গেছে যে হেলথ সেক্টরকে কোনোভাবে এটাকে ঠিক মতো এগিয়ে নেওয়ার জন্য দ্রুত কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের কাছে যারা ছিলেন তারা অতিক্রম করেছে, এবং বাংলাদেশ সে ধরনের একটি দেশ। দ্বিতীয় যেটা বলছিলাম যে আমি প্রকৃতির কাছে থাকা,
এবং সেটা তো বোধহয় উন্নত বিশ্ব ভুলে যেতেই বসেছে এবং তারা তো এটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষের প্রকৃতির কাছে থাকার জন্য হয়তো একটা এক্সট্রা ইমিউনিটি বা কোনো কিছু একটা বিষয় ছিল, সেটা দিয়ে আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আর থার্ড যে পয়েন্টটা আমি মনে করি সেটা হলো নেতৃত্ব কিন্তু এই সময়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় মানুষ ভয় পায়, এই সময় মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, এই সময় মানুষ ইগনোর করে। সেখানে কিন্তু আমাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে একটা দৃঢ়তা এসেছে সবকিছুতেই। আপনি যখনই যেখানে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কথা, যেমন আমি মনে করি এই যে প্রণোদনার যে বিষয়টা দেয়া হয়েছে প্রথম দিকে, এবং বাংলাদেশ বোধহয় পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে প্রথমে এই অর্থটা নিয়ে এসেছে। এবং তখন কনভেনশনাল ইকোনমিস্টরা চিন্তা করছিলেন যে এই যে প্রণোদনাটা ব্যাংকের মাধ্যমে দেয়া হচ্ছে, এতে তো বোধহয় ইকোনমিকে আরো বেশি আপনার দুর্বল করে ফেলবে এবং ডেট বাড়িয়ে দিচ্ছে, ইকুইটি না বাড়িয়ে আরো দুর্বলতার দিকে চলে যাবে। আমি কিন্তু আপনাদেরকে বলতে পারি ওই প্রণোদনার যে প্রথম যে বিষয়টা এসেছে সেটা যত না অর্থ এসেছে তার চাইতে বেশি এসেছে সাহস। ওই প্রণোদনাটা যদি সেই সময়ে যে কোনো ভাবে হোক, আপনি এটার ফলাফল নিয়ে হয়তো আরো অনেকেই বিশ্লেষণ করবেন 1 বছর পরে 2 বছর পরে কি হচ্ছে, টাকা আসছে না আসছে, কিন্তু সেই সময় যদি সেই মানে সেই শব্দটা, সেই নেতৃত্বটা না আসতো যে হ্যাঁ ঠিক আছে আপনি গার্মেন্টসে আছেন, আপনার এত লক্ষ এমপ্লয়ি আছে, তাদের কিন্তু আপনি 2 মাস 3 মাস বেতন দিয়ে বাঁচিয়ে রাখেন, তারপর দেখা যাবে কি হবে না হবে আমরা দেখতে পাবো। এবং সেই যে একটা সাহস এবং সেই সঙ্গে যে অর্থ, এইটা কিন্তু একটা আমাদের এখানে ঘুরে দাঁড়ানোর জন্য সাহায্য করেছে। তারপরে যে বিষয়টা আপনাদেরকে বলছি, আমি ব্যাংকার পার্সপেক্টিভ বলছি, একটা বিরাট অংশের টাকা আমাদেরকে সব সময় উদ্বুদ্ধ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে আমরা যেন একেবারে ছোট এবং সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করি। এবং ব্যাংকাররা তাদের যতটুকুই সীমাবদ্ধ থাকুক না কেন, স্ট্রাকচারালি তো ব্যাংকাররা হয়তো এটার জন্য প্রস্তুত না, কিন্তু তারপরেও সবাই কিন্তু এটা চেষ্টা করেছে। সো আমি যেটা মনে করি যে 2020 সাল আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু 2020 সাল আমাদেরকে আরো দৃঢ় হওয়ার জন্য শিখিয়েছে। এবং এই সঙ্গে কিন্তু আমি এই কথাটুকু কিন্তু অ্যাভয়েড করব না যে আমি মনে করি যে আমাদের আরবান ইকোনমি যতই ছোট হোক না কেন তার মধ্যে একটা বাবল আছে, এবং এই বাবলটা এই মুহূর্তে যদিও বাস্ট হয়নি বা হবে কিনা আমি জানি না, কিন্তু এবারের করোনা আমাদেরকে একটা সুদূর দিক নির্দেশনা দিয়েছে। সেটা হলো আমাদেরকে একটা সিরিয়াস কোঅর্ডিনেটেড এফর্ট নিতে হবে যে যেই রুরাল ইকোনমি, যে ব্যাকবোন ইকোনমি আমাদেরকে সার্ভাইভ করিয়েছে, সেই ব্যাকবোন ইকোনমিকে আরো কিভাবে আমরা দৃঢ় করতে পারি এবং আমাদের জীবন আচরণে আরো কিভাবে সেই ওই যে গ্রাম হবে শহর, এটাকে আমরা আরো কিভাবে স্ট্রাকচারালি এবং মেথোডলজিক্যালি এটাকে সম্পৃক্ত করতে পারি। তাহলে আমাদের যত নেগেটিভ ভাইবস আসুক না কেন, আমরা দৃঢ়তার মাধ্যমে ম্যাক্রো লেভেলে আমরা কিন্তু এটা অতিক্রম করতে পারবো, এবং আমার বিশ্বাস এটা অতিক্রান্ত হবে। কারণ মৌলিক ভিত্তিটা যখন আপনি ধাক্কা দিয়েছে, সেখান থেকে যখন আপনি বেরিয়ে আসতে পেরেছেন, এর পরেরটা কিন্তু আপনি পারবেন। অসাধারণ, সিরিয়াস কোঅর্ডিনেটেড এফর্ট নিতে হবে। ডক্টর শামসুল আলম তিনিই তো বলবেন আসলে, কিন্তু তার আগে আমরা আবারও আজকে বছরের শেষ দিন আরেকবার সেলিব্রেট করতে চাই নিজের টাকায় পদ্মা সেতুকে। সেই পদ্মা সেতু নিয়ে সহকর্মী মনিরুল মিন্টুর রিপোর্ট দেখব। আর না, আমরা পদ্মা সেতু নিয়ে আমাদের একটা এটি নিউজের একটা ছোট্ট প্রোমো দেখে আমি আপনার কাছে আসতে চাই। ডক্টর শামসুল আলম, আমরা আপনাকে অভিনন্দন জানাই। আপনার মাধ্যমে পদ্মা সেতু এবং একেবারে সফল নেতৃত্বকেও আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল মানুষকে যারা গর্বের সঙ্গে উচ্চারণ করছে আমাদের টাকায় আমাদের সেতু, আমাদের পদ্মা সেতু। এই ব্রিজের প্রাথমিক যে স্থায়িত্ব সেটি ধরা হয়েছে 100 বছর। এই রেল লাইন দিয়ে ঘন্টায় 160 কিলোমিটার বেগে রেলগাড়ি চলবে। প্রমত্তা নদীর উপর একটি সেতু, অর্থাৎ ইতিহাস। আমাদের টাকায় আমাদের পদ্মা সেতু হচ্ছে, আমরা সবাই গর্বিত। থ্যাংক ইউ শেখ হাসিনা। পদ্মা সেতু এমন করে দৃশ্যমান হয়েছে, সেই পদ্মা সেতু সবাইকে স্বাগত জানানোর জন্য
প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ও সদস্য ডক্টর শামসুল আলম, অভিনন্দন আপনাকে। আমরা 2020-এর অন্যতম বিষয়টির সেলিব্রেশন একটুখানি দেখালাম। স্যার, আমাদের অন্যান্য মেগা প্রজেক্টগুলো নিয়ে যদি একটু বলেন। করোনার শুরুতে আমরা অনেকেই ভয় পেয়েছিলাম যে মেগা প্রজেক্টগুলো বোধহয় পিছিয়ে যাবে, এরই মধ্যে কিন্তু অনেকগুলোর ফলো আপও আমরা জানি, আপনার মুখ থেকেই শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। বিশ্বময় বিশ্বে অনেক বিস্ময়ের মুখোমুখি আমরা হয়েছি। প্রথম বিষয়টা একটু বলে নিই, না বলে পারছি না, সেটি হলো 2020-এ চীন আর বাংলাদেশ ছাড়া এমন কোনো দেশ নেই যার অর্থনীতি সংকুচিত না হয়েছে। এটা IMF এর রিপোর্ট। কোনো দেশ নেই, কেবল চীন আর বাংলাদেশ ছাড়া। ভারতে সংকুচিত হয়েছে 10.3%। এটি একটা বড় বিস্ময়। তো সেই বিষয়ের ক্ষেত্রে পদ্মা সেতুর যে আপনার উদ্বোধনটা দেখালেন, উদ্বোধন বলতে বোঝাচ্ছি যে সংযোগটা হয়ে গেল এপার ওপার, এটি একটি বড় সাফল্য। অবশ্যই এখানে আপনারা জানেন, সকলে এটা নিয়ে বলেছিও, আপনারা জানেন যে আমার দৃঢ়তার প্রতীক, সাহসের প্রতীক। আমি এখানে একটি ছোট্ট উদাহরণ টেনে নিই, তারপরে আমি কথাটা আপনার অন্যান্য প্রকল্পের দিকে আসবো। সেটি হলো দক্ষিণ কোরিয়া একবার এরকম মোকাবেলা করলো। তার সউল থেকে বুসান একটি হাইওয়ে নেবে, খুব বড় হাইওয়ে, বিশ্বব্যাংকে অর্থায়ন করার কথা। কিছু অভিযোগ তোলে, তারা সে অর্থায়নটা দিল বন্ধ করে। দমে গেল না দক্ষিণ কোরিয়া, তা বললো হোক, আমরা নিজের টাকা এটা করব। তারা নিজের টাকা সেটি করে সেই যে আত্মবিশ্বাস ফিরে পেল, এরপর আর পিছন ফিরে তাকায়নি দক্ষিণ কোরিয়া। একের পর এক মহাপ্রকল্প তারা বাস্তবায়ন করেছে। বাংলাদেশের জন্য একটি বড় রকমের উদাহরণ, উদ্দীপনা, নজির হয়ে থাকলো এই পদ্মা সেতু নিজের টাকায় করা। এটি আমাদেরকে নিয়ে যাবে আরো সম্বরতার দিকে, আরো আত্মবিশ্বাসের দিকে। এখন এটির কাজ দ্রুত চলছে। আপনারা জানেন, রেল স্ল্যাব বসছে, সড়কের স্ল্যাবগুলো বসছে, অন্যান্য যে মহাপ্রকল্পগুলো সে আপনারা জানেন। মাতার বাড়িতে আমাদের বিদেশি জাহাজে সে ভিড়েছে, দেখতে পেয়েছেন গত সপ্তাহে। এই গভীর সমুদ্র বন্দরটি চালু হবে। মেট্রো রেলের কাজ এই করোনার মধ্যেও, এবং ইদানিং তো আরো ব্যাপক বেড়েছে, এটা ব্যাপকভাবে এগিয়ে চলেছে আমাদের মেট্রো রেলের কাজ। আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ পুরো দমে এগিয়ে চলেছে। আমাদের চট্টগ্রাম টানেলটি এবছর চালু হয়, এবছর 21-এ চালু হবে। তো সেদিক থেকে যে মহাপ্রকল্পগুলো আমাদের হাতে রয়েছে, বড় বড় যেগুলো, সেগুলোর তো কাজ এখন মোটামুটি ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তো এটি এই বিশ্বময় বিশ্বের একটা, আমি মনে করি, বিস্ময় এই অর্থে যে আমরা পুনরুজ্জীবিত করতে পেরেছি আমাদের সকল এফোর্টগুলোকে, আমাদের প্রচেষ্টাগুলোকে। আমাদের অর্থনীতি যে চ্যালেঞ্জগুলো বলেছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান সাহেব, সেগুলো তো চ্যালেঞ্জ আছেই, থাকবেই। তারপর আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদের ঘুরে দাঁড়ানোর প্রতীক হলো আমাদের সর্বোচ্চ $43 বিলিয়ন। আমাদের প্রতীক হলো ঘুরে দাঁড়ানোর হলো আমাদের 19.5 বিলিয়ন সর্বোচ্চ যাবৎকালের আমাদের রেমিটেন্স পাওয়া। আমাদের প্রবৃদ্ধি আরেকটি চলক হলো কৃষি। কৃষিতেও কিন্তু আমরা ব্যাপক ভালো করেছি, যদিও এবার 5 বার বন্যার কারণে আমাদের আমন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সত্ত্বেও শাক সবজি, পোলট্রি, ফিশারি এবং অ্যানিম্যাল হাজবেন্ডের দিক থেকে সকল পণ্যাদি কিন্তু আয়ত্তের মধ্যে দাম, তার অর্থ তার সরবরাহ যথেষ্ট ভালো আছে। তো সেদিক থেকে যে চালিকা শক্তিগুলো বা চলকগুলো, যে প্রধান 3টি, একটা হলো আমাদের রপ্তানি পিছিয়ে পড়েছিলাম, অবশ্যই সন্দেহ নেই। আমদানি আবার বাড়ছে, এটা ভালো লক্ষণ। আমদানি বাড়ার অর্থই হলো এটা সমর্থন দেবে রপ্তানি বৃদ্ধির জন্য। তো আমাদের রেমিটেন্স আরো বাড়ছে। অনেকেই প্রক্ষেপণ করেছিল যে রেমিটেন্স লোকজন চলে আসে, রেমিটেন্স পাওয়া যাবে না, কিন্তু সেটা প্রত্যেক মাসেই সেটা $2 বিলিয়ন মতো আমরা পাচ্ছি এখন। আর কৃষির কথা বললাম। তো সব মিলিয়ে অর্থনীতির এই ইতিবাচক দিকগুলো অন্তত বিশ্বময় বিশ্বের বড় বিস্ময় আমি মনে করি। 21 সালে আমরা আরো ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবো, এটা আমরা বিশ্বাস করি এবং আশা রাখি। জি
স্যার কোঅর্ডিনেটেড এফোর্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমি আপনার কাছ থেকে শুনবো। আর ডক্টর মুস্তাফিজুর রহমানও বলেছেন ম্যাক্রো সেক্টর সেখানে আর কি করণীয় সেটা নিয়ে তার পরামর্শের আমাদের শুনতে হবে। একেবারে 2021 শুরু হওয়ার আগে একটা ছোট বিরতিতে যাব, বিরতির পরে আমরা ভাষান্তর আর রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা শুনবো। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন ইতোমধ্যে সংযুক্ত, তারা কথা বলবেন। একটা ছোট্ট বিরতি। নিউজ আওয়ার এক্সট্রায় আজকের শিরোনাম বিস্ময়, 2020-এর বিস্ময়ের মধ্যে আসলে নিঃসন্দেহে রোহিঙ্গাদের মধ্য থেকে কিছু সংখ্যক, এখনো খুব বেশি সংখ্যায়, অনেক বড় নয়, কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করা গেছে। এই উদ্যোগটি নিয়ে দেশ বিদেশের, এই করোনার মধ্যে দেশ বিদেশের বিভিন্ন গোষ্ঠীর কনসার্ন ছিল, অনেকেই সমালোচনা করেছে, অনেকেই জাতিসংঘ স্টেটমেন্ট করেছে যে কেন তাদেরকে না জানিয়ে, তাদের অনুমতি ছাড়া কিভাবে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভাষান্তরে স্থানান্তর করা হলো। এরকম আন্তর্জাতিক নানান চাপের মধ্যেও বাংলাদেশ বিস্ময়করভাবে এই রোহিঙ্গার একটি গ্রুপ, ইতোমধ্যে দুটি গ্রুপ গেছে, সেখানে একটা বড় সাফল্য দেখিয়েছে। সহকর্মী আশিকুর রহমান অপুর রিপোর্টটি দেখে আমি এই সংক্রান্ত দুজনকে পেয়েছি। প্রথমে কথা বলবেন কমোডোর আব্দুল্লাল মামুন চৌধুরী, তারপর আমি মোহাম্মদ খলিলুর রহমান খানের কাছে শুনব। 2018 সালে কক্সবাজারে মোনাজাতের নামে বিশাল শোডাউনের পর থেকেই বাংলাদেশ নতুন করে চিন্তা করতে শুরু করে রোহিঙ্গাদের নিয়ে। ক্যাম্পের ভেতরে মাদক ব্যবসা আর অস্ত্রের ঝনঝনানির খবর প্রতিদিনই জানিয়ে দেয় বাংলাদেশের ভেতরে আশ্রয় পাওয়া রোহিঙ্গারা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এরকম বাস্তবতায় সরকার সিদ্ধান্ত নেয় খুব দ্রুত অন্তত 1 লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে সরিয়ে নেওয়া হবে ভূমিহীনদের জন্য বাংলাদেশ সরকারের ভাষান্তরে গড়ে তোলা আশ্রয়ন প্রকল্পে। এটা আস্তে আস্তে বাড়তেছে এবং এরিয়া বাড়তেছে। সন্দ্বীপের যে চ্যানেলটা, এটা প্রায় 4 নটিক্যাল মাইল আছে এবং এটা কিন্তু খুবই অল্প পানি আছে এখানে। এখন এই চর যে হারে বাড়তেছে, এটা অদূর ভবিষ্যতে 8-10 বছর, হয়তো 15 বছরের মধ্যে এটা সন্দ্বীপের সাথে মিশে যেতে পারে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় প্রশ্ন তোলে এই দ্বীপের নিরাপত্তা, স্থায়িত্ব ও জীবনমান নিয়ে। রোহিঙ্গাদের নিয়ে একটা রিজনাল বা গ্লোবাল পলিটিক্স আছে এবং এই অঞ্চলটা আমরা যদি বলি যে কক্সবাজার বা চিটং হিল ট্রেক্স কিংবা রাখাইন, পুরো অঞ্চলের ভেতরে এই এক ধরনের অস্থিরতা তৈরি করার একটা ব্যাপার আছে। এখানে কূটনৈতিক এক ধরনের স্বার্থ বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে আদায় করার যে ব্যাপার, এই ব্যাপারটিও আমাদের বুঝতে হবে। ভাষান্তর প্রকল্প যারা দেখেছেন তারা এক বাক্যেই বলছেন কক্সবাজারে ক্যাম্পের থেকেও অনেক বেশি মানসম্মত জীবন পাবে রোহিঙ্গারা। যে আয়তন আমরা করেছি 3.9 স্কোয়ার মিটার, দ্যাট ইজ 12 ফিট বাই 14 ফিট হয়। এটা আমরা ইউএন স্ট্যান্ডার্ড হলো 3.4 স্কোয়ার মিটার। এটা অনেক বড় এবং ফ্যামিলি মেম্বার যদি 4 জনের বেশি থাকে তার পাশের রুমে তারা অবস্থান করবে। বিশ্বের অনেক রেফিউজি ক্যাম্প আছে, কিন্তু এত সুন্দর রেফিউজি ক্যাম্প কোথাও আছে কিনা সেটা আমরা জানি না। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। আমরা যে বলছি যে লাইভলিহুডের যে বিষয়টি, সেটিও তারা দেখছেন। যারা নিজের ইচ্ছায় ভাষান্তরে যেতে রাজি, এরকম 1642 রোহিঙ্গাকে 3 ডিসেম্বর কক্সবাজার থেকে নেওয়া হয় চট্টগ্রামে। পরদিন নৌবাহিনীর কয়েকটি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হয় ভাষান্তরে। ভালো হইবে, হ্যাঁ এখানে চলে আসে আর মাঝে মূল্যায়
সেখানে জীবন ধারণের নানান সুযোগ দেখে আপ্লুত রোহিঙ্গা পরিবারগুলো। রোহিঙ্গাদের ভাষান্তরে নেবার প্রক্রিয়ার সমালোচনা করে জাতিসংঘের ঢাকা কার্যালয় ডিসেম্বরের 2 তারিখে বিবৃতি দিলেও ভাষান্তরে যাওয়া রোহিঙ্গাদের আনন্দিত হবার খবর প্রকাশের পরপরই 5 ডিসেম্বর বাংলাদেশের প্রচেষ্টাকে প্রশংসনীয় বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। We recognize the enormous investment that the government has done in building Bhasan Char. So that obviously is a sign of the search for solutions. প্রথম দফায় ভাষান্তরে যাওয়া রোহিঙ্গাদের উচ্ছ্বাসে অনেকটা নিশ্চুপ হয়ে গেছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। রোহিঙ্গাদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা বেড়েছে ভাষান্তর যাওয়ার বিষয়ে। দ্বিতীয় দফায় তাই আনন্দ চিত্তে 25,000-এর বেশি রোহিঙ্গা ভাষান্তরে যেতে রাজি হয়েছেন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। বিশ্বের বিষয়ে আমাদের বিবেচনায় এটিও একটি বিস্ময়কর ঘটনা বাংলাদেশের জন্য, এবং সেজন্য অভিনন্দন জানাচ্ছি। আর এই প্রকল্পটির পরিচালক আমাদের সঙ্গে আছেন, তার মাধ্যমে যারা এটি সফল করেছেন, অর্থাৎ পুরো কাজটির প্রক্রিয়াটির মধ্যে ছিলেন এবং সিদ্ধান্ত দিয়েছেন, আইডিয়াটি যারা করেছেন, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা কমোডোর আব্দুল্লাল মামুন চৌধুরী একটু জানতে চাই, আপনার কাছ থেকেই শুনতে চাই সরাসরি, এই পর্যন্ত কতজন, এবং আপনি আজকে ভাষান্তর থেকে ফিরেছেন, তারা কেমন আছে, কি অবস্থা ওখানে? ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে সবাইকে ঠিক 1 ঘন্টা পরে নববর্ষ আসছে, সেই নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছি। আপনারা জানেন এই প্রকল্পটি শুরু হয়েছিল 2017 সালের শেষ দিকে। আমাদের কার্যত কাজ শুরু করেছি 2018 সালে। এখন আমরা 2019 সালের ডিসেম্বর মাসের মধ্যে আমাদের মূল ডিপিপি অনুযায়ী আমাদের যে অবকাঠামো নির্মাণ আমরা শেষ করেছি। এই বিস্ময় এবং 2020 আমাদের সত্যি বিস্ময়ের, এবং আরো বিস্ময় মনে হচ্ছে যে এই মাসে, বিজয়ের মাসে আমরা একটু বিজয় করেছি বলে আমার কাছে ধারণা। এটি হলো আমাদের ভলান্টিয়ার একটা রিলোকেশন, প্রথম রিলোকেশন আমরা 4 ডিসেম্বর করেছি, এবং একই সাথে পদ্মা ব্রিজের সর্বশেষ স্প্যান আমরা লাগিয়েছি। আমার কাছে এই বিজয়ের মাসে আমি এটাকে একটা বিজয় মনে করছি, এবং বিস্ময়ের সাথে বিজয়কে সংযুক্ত করি। আপনারা অনেকেই জানেন যে আমাদের প্রথম রিলোকেশন রোহিঙ্গারা যখন আসছিল 306 জন রোহিঙ্গাকে আমরা প্রথম সমুদ্রের পথে তারা যখন পাড়ি জমাচ্ছিল বিভিন্ন দেশে, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতা ভাষান্তরে আনি, এবং পরবর্তীতে এই প্রকল্পটি আসলে একটু বলতে চাচ্ছি যে প্রকল্পের দিক নির্দেশনা প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী কার্যালয়ে থেকে সার্বক্ষণিক দিক নির্দেশনা পেয়েছি, এবং একই সাথে বাস্তবায়ন বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আমি সার্বক্ষণিক সহযোগিতার মাধ্যমে 2 বছরের মধ্যেই আমাদের এই মূল কাজটা শেষ করতে পেরেছি। এবং আমি 2020 সালকে আমরা এক আনন্দের একটি মাস, কারণ এই প্রকল্প শেষ হওয়ার পরে অবকাঠামোগুলি সঠিকভাবে ব্যবহারের জন্য আমি সর্বক্ষণিক ভাবে আমি সবসময় চিন্তিত থাকতাম। শাহনাজ মুন্নি, আপনি গিয়েছেন আমাদের ভাষান্তরে কত 4 ডিসেম্বর, এবং মুন্নি সাহেব, তো আমি অত্যন্ত আনন্দিত যে আপনি ফিজিক্যালি জিনিসটা দেখেছেন, যে এই জন্য আমি নিজেকে আর এক্সপ্লেন করছি না ইয়ে সম্পর্কে। বাট যেটা বলতে চাচ্ছি যে এই প্রকল্পের ভবিষ্যৎ কিন্তু এখন যারা আসছেন, 4 জন আসছেন 19 তারিখে, এবং দফায় আসছেন ভলান্টিয়ার 1742 জন, এবং এরই মধ্যে আমাদের ওইখানে 3 জন জন্মগ্রহণ করেছেন, ছোট বেবি। টোটাল আমাদের সংখ্যা আমাদের 52 জন হয়েছে এখন সর্বমোট। এই অবস্থায় আমাদের বর্তমানে যে বাংলাদেশের যে এনজিও সংস্থাগুলি আমাদের ওদের খাবার দাবার পরিবেশন করে আসছে, এবং বাংলাদেশের আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থা, পুলিশ, এপিবিএন, এবং একই সাথে কোস্টগার্ড এবং নৌবাহিনী প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন আইন শৃঙ্খলা রক্ষার্থে। এবং RRRC যে রিপ্রেজেন্টেটিভ যারা আসছেন,
সিভিল সার্জন রিপ্রেজেন্টেটিভ আসছেন, তারা ঠিক কক্সবাজারে যেভাবে তারা ম্যানেজ করে বিভিন্ন ক্যাম্প, ঠিক একইভাবে আমরা ম্যানেজ করা শুরু করেছি। আজকের একটা নিউজ যেটা হলো যে আমাদের 1804 জন যে গত 19 তারিখ আসছেন, ওরা দুপুর সেলফ সাস্টেইন, মানে আমরা কুক ফুড সার্ভ করেছিলাম। এবং আপনি বলেছেন যে আমি আজকে আসছি ভাষাঞ্চল থেকে, আজকে ওদেরকে নিজস্ব রান্নার ব্যবস্থা শেষ করে আমি বিকেলের ফ্লাইটে আমি ব্যাক করেছি। এবং একটা জিনিস একটু বলতে চাচ্ছি যে এই কার্যালয়ের নির্দেশনায় আমাদের মুখ্য সচিব মহোদয়ের এক্সিকিউটিভ কমিটির আহ্বায়ক হিসেবে আমরা বিগত 1-1.5 মাসে আমরা 5টা মিটিং করেছি এবং বিভিন্ন নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং আগামী সপ্তাহে দুর্যোগ মন্ত্রণালয়ের RRRC মহোদয় সহ এবং ফিশারি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন টিম, ফরেস্ট টিম গিয়ে তাদেরকে রিহ্যাবিটেট মানে লাইভলিহুডের সাথে কিভাবে অ্যাটাচ করা যায় সে বিষয়ে প্রক্রিয়া চলছে। এবং এখানে একটা সুবিধা আমি একটু জাস্ট বলতে চাচ্ছি যে কক্সবাজারে যেরকম হোস্ট কমিউনিটি একটা বিষয় থাকে যে এদেরকে লাইভলিহুডের সাথে বেশি সংশ্লিষ্টতা, যে কতটুকু গ্রহণযোগ্যতা, এখানে কিন্তু আমার কোনো হোস্ট কমিউনিটি নাই। আমার হোস্ট কমিউনিটি হলো বাফালোস, মাই হোস্ট কমিউনিটি ইজ প্ল্যান্টেশন। সো এই জায়গায় আমরা একটা বেটার ফরমেশনে থাকবো আশা করছি যে কোনো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আগত বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদেরকে যদি সুষ্ঠুভাবে কাজে লাগানো যায়, এখানে অবস্থানটাও তাদেরকে অনেক ভালো থাকবে। এবং একটা গুড নিউজ দ্যাট এবার যে গ্রুপটা আসছে তাদের অধিকাংশই কিন্তু ছেলে মেয়েদের সংখ্যাটা বেশি, মানে 1804 এর মধ্যে। এটার কারণ বোঝা যাচ্ছে যে এখানে ওরা মনে করছে যে এখানে একটা বাচ্চাদের শিক্ষার আলো এবং তাদের একটা কাজের সুবিধা পাবে, এই প্রেক্ষাপটে কিন্তু ভলান্টিয়ার্সরা আসছে। আমি যতটুকু জেনেছি 7 থেকে 10,000 ভলান্টিয়ার্স স্ট্যান্ড বাই আছে আসার জন্য। আমরা একদম সরাসরি মোহাম্মদ খলিলুর রহমান খানের কাছ থেকেই এই পরিসংখ্যানটা পাবো, কারণ তার পরবর্তীতে আমি আসলে সম্প্রতি কুতুপালং রেজিস্টার রিফিউজি ক্যাম্পেও গিয়েছি, যে ওখানে তারা যেতে চায় কি চায় না, নাকি জোর করে পাঠানো হচ্ছে সেটা দেখার জন্যে। সেখানে যে অভিজ্ঞতা, আমি যেদিন গিয়েছি সেদিন পর্যন্ত 10,000 রেজিস্টার করেছে এবং খলিলুর রহমান খান হাঁটতে পারছিলেন না, পেছন থেকে ডাইনে বাঁয়ে সকল রোহিঙ্গা মেয়েরা, অনেক ইয়াং, অনেকেই তাকে পিছনে টেনে ধরছিল যে যাতে তাদের নামটা লিখিয়ে নেওয়া হয়। এটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, একেবারে নিজের চোখে দেখা। খলিলুর রহমান খান, কি অবস্থা এখন কতজন যাওয়ার জন্য লাইনে আছেন? আর এটাও একটা বিষয়, রোহিঙ্গারা আমরা জানি, যতই আমরা মানবতার কথা বলি, যতই তারা নির্যাতিত নিপীড়িত মানব গোষ্ঠী যতই বলি না কেন, গত 30 বছর ধরে তারা এখানে আছে এবং একটু আনরুলি এবং তাদের ভাষাগত অনেক সমস্যা আছে। কখনো তারা অনেক বাংলাদেশের মানুষকে ট্রাস্ট করে না। সেই রকম একটি জায়গায় এখন এরকম লাইন ধরছে, এটা কিভাবে সম্ভব করলেন? একটু আনমিউট করবেন খলিলুর রহমান খান। জি হ্যাঁ, ধন্যবাদ মুন্নি সাহা, সকলকে নববর্ষের শুভেচ্ছা। প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তার জন্য জাতি হিসেবে আমরা গর্বিত। এখানে 6,500 একর জায়গার ভিতরে 10 লক্ষ লোক অত্যন্ত ঘন বসতিপূর্ণ। এই মানবতার আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে যে ভাষাঞ্চলে তাদেরকে রিলোকেশনের ব্যাপারে। কারণ ভাষাঞ্চলে যারা যাচ্ছেন তাদেরকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়েছে এবং অত্যন্ত সিস্টেমেটিক্যালি তাদেরকে তথ্য দেওয়া হয়েছে। প্রথমত প্রায় 40 জন মাঝি, সাব মাঝি এবং রিলিজিয়াস লিডারকে আমরা ভাষাঞ্চলে পাঠাই। সেখানে তারা প্রত্যক্ষভাবে সেই বিষয়টা পর্যবেক্ষণ করে পরবর্তী তারা ফিরে এসে তাদের কমিউনিটিকে এই বিষয়টা জানায়। তারপরে তারা যাতে এই রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় এবং ইনফর্ম কনসেন্ট দিতে পারে সেই জন্য তাদেরকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়। এবং প্রথমত তারা একটু দ্বিধান্বিত থাকলেও প্রথম দল যাওয়ার পরে তাদের ভিতরে অভূতপূর্ব একটা সাড়া পাওয়া যাচ্ছে এবং স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে। আমরা জানি যে প্রথম এটা অত্যন্ত একটা বিস্ময় এবং অভূতপূর্ব সাড়া আপনি নিজেও প্রত্যক্ষ করেছেন যে তারা খুব স্বতঃস্ফূর্ত ভাবে এবং প্রতিদিনই, এখন দ্বিতীয় গ্রুপ যাওয়ার পরে আজকেও 50টা ফ্যামিলি, প্রায় 200 জন আমার সাথে যোগাযোগ করছে, তারা যাবে, এইভাবে আসতেছে। এবং এরকম এখানে 34টা ক্যাম্প এরকম যদি সারা পাওয়া যায় যে আমরা খুব দ্রুততার সাথে 1 লক্ষ লোককে আমরা ভাষাঞ্চলে অ্যাকোমোডেট করতে পারবো।
এখানে প্রথমত ইন্টারন্যাশনাল এনজিও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউএন অর্গানাইজেশন, তাদের ভিতরে দ্বিধা কাজ করতেছিল। তারা মনে করতেছিল যে হয়তো তারা আন্ডার কোয়াশন কিংবা তাদেরকে ভাষান্তরে নেওয়ার ব্যাপারে কোন ধরনের জোর জবরদস্তি করা হচ্ছে কিনা। কিন্তু প্রথম গ্রুপ যাওয়ার পরে এবং তারা নিজেরাও প্রত্যক্ষ করছে যে তাদেরকে কোন রকমের কোয়াশন কিংবা জবরদস্তি মূলক ভাবে নেওয়া হচ্ছে না, তারা স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত ভাবে তারা চলে যাচ্ছে এবং তারা ওখানকার যে সুযোগ সুবিধা এবং যে সমস্ত তথ্য তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা যখন সরাসরি ওখানে যারা প্রথম গ্রুপে রিলোকেটেড হয়েছে তাদের সাথে যখন কথা বলে তারা অনুপ্রাণিত হচ্ছে। খলিলুর রহমান, আমার একটা কৌতূহল যে আপনি বললেন খুব শিগগিরই 1 লক্ষ এমন কোনো সংখ্যা নয়, কারণ যত তাড়াতাড়ি তারা রেজিস্টার করছে, তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করছে, যেতে চাইছে এই 10 লক্ষ মানুষের মধ্যে 1 লক্ষ তেমন কিছু নয়। এই 1 লক্ষ রিলোকেট করার পরে কি ওই এলাকায়, আমি বলছি কক্সবাজার, এই কুতুপালং ওই এলাকায় আইনশৃঙ্খলার যে অবস্থা, অর্থাৎ এখানে যে এক ধরনের ইনসিকিউরিটি আছে, ওখানে যে এক ধরনের অরাজক অবস্থা বিরাজ করে, সেটা আপনারা প্রকাশ্যে টেলিভিশনের ক্যামেরার সামনে স্বীকার করেন আর নাই করেন, আমরা এইসব ঘটনাগুলো রিপোর্ট করি, নিজেরাও টুকটাক জানি। তো সেটার কি কোনো পরিবর্তন হবে 10 লক্ষের মধ্যে? আর যদি নারী শিশুর সংখ্যাই যদি বেশি থাকে, যারা নাকি ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তরুণ বা মাঝবয়সী, এরা কোথায়? এরা কেন আগ্রহী নয়? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে পপুলেশন ডেনসিটি ওয়ান অফ দ্য রিজন অফ ডিটোরেটিং ল এন্ড অর্ডার। সেই ক্ষেত্রে 10 লক্ষ লোকের যে এখানে স্থানান্তরের ক্ষেত্রে আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এটা বড় ধরনের পদক্ষেপ। আমরা তখন এখানে যে আমরা যে প্রথমত আমরা এখানে প্ল্যান্ড অনুযায়ী হয়তো এখানে হাউজিং নাই, তখন যখন আমাদের এই যে এখানে 1 লক্ষ লোক স্থানান্তরের পরে আমরা এখানে পরিকল্পিতভাবে এখানে হাউজিংটা করতে পারবো। আরেকটা বড় আইন শৃঙ্খলার পাশাপাশি আরেকটা বড় বিষয় হলো যে এখানে যে ভাষান্তরে যে হাউজিং গুলা করা হচ্ছে এটা হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এখানে যে সমস্ত শেড আছে সেখানে পলিথিন ব্যবহার করা হয়, টারপুলিন ব্যবহার করা, এটা বায়োডিগ্রেডেবল না, এবং এখানে বাঁশ ব্যবহার করা হয় যেটা প্রতি 6 মাস অন্তর অন্তর সেটা রিপ্লেনিশ করা হয়। আমরা যেখানে ভাষান্তরে দেখছি যে হাউজিং গুলো অত্যন্ত আমি আপনার ক্যাম্পগুলো, আপনার ক্যাম্প এবং ওই তার আশপাশের বাকি ক্যাম্পগুলোর আইন শৃঙ্খলা নিয়ে, আমাদের নিরাপত্তা নিয়ে, আমাদের বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমি জানতে চেয়েছি যে এটা অনেকটা নিজ দেশে পরবাসীর মতো কিন্তু কক্সবাজারটা হয়ে গেছে। সন্ধ্যার পরে আর কক্সবাজার আমাদের থাকে না, সেটাও নিশ্চয়ই আমরা অনেকেই স্বীকার করব। সেইটা কতখানি, সেই সমস্যাটা কতখানি মিটবে যতই আমরা বিশ্বের বিস্ময় বলি না কেন? যেটা বলা হয় যে আপনি এখানে আছেন, আমি এখানে রেসিডেন্ট হিসেবে থাকি 7-24 আওয়ার্স, আমি এখানে ক্যাম্পের ভিতরেই থাকি। বাইরে থেকে আমাদের যেটা দেখি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্ধ্যার পরে ডিটোরেট করে, এটা আসলে এটা স্পেকুলেশন কিংবা এক্সাজারেশন। এখানে ওরকম কোন পরিস্থিতি এখনো তৈরি হয় নাই যে এটা হয়তো আমরা আন্দাজ করতে পারি, সেই প্রেক্ষিতে হয়তো আমরা এই যে রিলোকেশন হচ্ছে এবং ভবিষ্যতে রিলোকেশন হবে। এবং আমাদের একমাত্র উদ্দেশ্য এই অক্টোবর মাসের ঘটনাটি নিশ্চয়ই আমরা জানি যে 10 দিনে 8 জন খুন হয়েছে একটা রাস্তার উপরেই। যাই হোক, আমি আবার আসবো খলিলুর রহমান, আপনার কাছে একটা ছোট্ট বিরতিতে যাই। বিরতির পরে আমরা বিস্ময় নিয়ে কথা বলছি। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনার কাছে ম্যাক্রো ইকোনমিতে আমাদের কি কি করার উচিত, কয়েকটি পয়েন্ট আমাদেরকে আগামী বছরের জন্য আপনারা যদি অর্থনীতিবিদ হিসেবে দিক নির্দেশনা দেন।
কাহানি নিউজ আওয়ার এক্সট্রা বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা মুস্তাফিজুর রহমানকে শুনবো, সিপিডির সম্মানিত ফেলো। আমাদের আগামী বছরকে সামনে রেখে আর্থিক খাতে কি কি করণীয়, ম্যাক্রো ইকোনমি নিয়ে কথা বলবেন ছোট্ট করে। ধন্যবাদ। হ্যাঁ, ছোট করেই বলছি। আমার মনে হয় যে বেশ কিছু পয়েন্ট বেরিয়ে এসেছে এবং সেটা থেকে আমরা কিন্তু চ্যালেঞ্জের জায়গাগুলো দেখছি। অবশ্যই বাংলাদেশের শক্তিমত্তার জায়গাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে 2021-এ, কিন্তু আমি চ্যালেঞ্জের জায়গার মধ্যে যেটা দেখি, যেমন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের বলা হচ্ছে যে 1,13,00,000 নতুন কর্মসংস্থান করা হবে। আমাদের দেশে কিন্তু প্রতি বছর প্রায় 22 লাখের মতো নতুন শ্রমবাজারে আসেন। তো 5 বছরে এরকম 1,10,11,00,000 মতো নতুন আসবেন, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। এখন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রায় 30 লাখের মতো মানুষ আমরা বৈশ্বিক শ্রমবাজারে আমরা পাঠাতে পেরেছি। এখন কিন্তু আমাদেরকে স্থানীয় কর্মসংস্থান, শোভন কর্মসংস্থান সৃষ্টি করে এটা করতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। সেটা করতে গেলে আমার মনে হয় যে ব্যক্তি খাতের যে বিনিয়োগের কথা আমি বলছিলাম, সেখানে চাঞ্চল্য আমরা এখনো কিন্তু আনতে পারিনি। ডক্টর শামসুল আলম খুব ভালোই জানেন যে ব্যক্তি খাতের যে বিনিয়োগের, যেটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা বলছিলাম যে এটা 27% কাছাকাছি যাবে জিডিপি সম পরিমাণ, এটা কিন্তু 24% কাছে গত কয়েক বছরে এটা ঘোরাফেরা করছে। তাহলে সেটা কিভাবে আমরা বাড়াবো? অর্থনীতিতে প্রবৃদ্ধি আসতে হলে হয় বিনিয়োগ বাড়াতে হবে, অথবা বিনিয়োগের উৎপাদনশীলতা বাড়াতে হবে, অথবা দুটো করতে হবে। এর বাইরে অর্থনীতির আর কোনো সংজ্ঞা নেই। তাহলে আপনি বিনিয়োগ বাড়ানো আর বিনিয়োগের যে উৎকর্ষতা, সেটা কিভাবে বাড়াবেন? এবং আপনি ঠিকই বলেছেন যে ব্যাংকিং খাত, যেমন এইটাতে আমি যদি ব্যক্তি খাতের যে বিনিয়োগ সেটা বাড়াতে গেলে আমাকে ক্রেডিট সাপ্লাই বাড়াতে হবে, সেখানে আমার যে নন পারফর্মিং যেটা আছে এটা যাতে আমরা কমাতে পারি সেজন্য সংস্কার। কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম পদ্মা সেতুর কথা, মেগা প্রকল্পের কথা, এবং এগুলো আমাদের অবশ্যই অহংকার এবং গর্বের বিষয়। কিন্তু দেখুন, আমরা যখন বলি যে হ্যাঁ এগুলো আমাদের প্রয়োজন, কিন্তু আমাদেরকে এগুলো সাশ্রয়ী ভাবে করতে হবে, সুশাসনের সাথে করতে হবে, সময় মতো করতে হবে। এটা কিন্তু এক অর্থে আপনি সমালোচনা বলতে পারেন, কিন্তু এটা কিন্তু একটা প্রয়োজনীয়। যেমন যদি আমি পদ্মা সেতুর কথা বলি, এটা অবশ্যই আমরা খুবই এটা গর্বিত যে আমরা নিজস্ব অর্থায়নে করেছি, ব্যবস্থাপনা করেছি, ঠিক আছে। কিন্তু এইটার যে এই যে রেল এবং পদ্মা সেতু মিলে যে 70,000 কোটি টাকা বিনিয়োগ করলাম, এটা কিন্তু আমার তুলে আনতে হবে। আমি যদি সাশ্রয়ী ভাবে আমি এগুলো যদি করতে পারি, তাহলে কিন্তু আমি টল কম রাখতে পারবো। তাহলে আমার ব্যক্তি খাত এখান দিয়ে যে ব্যবসা বাণিজ্য করবেন তার খরচটা কম হবে এবং তিনি প্রতিযোগী সক্ষম হবেন। সুতরাং এগুলো কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। সুতরাং আমি বলবো যে একটা হলো যে কর্মসংস্থানের চ্যালেঞ্জ, সেটা করতে গেলে ব্যক্তি খাতের বিনিয়োগের চাঞ্চল্য, এটা করতে গেলে আমাদের ভ্যাকসিনের যে ডিস্ট্রিবিউশন, প্রাপ্যতা, লভ্যতা, এটার বিতরণ, এটার দিকে এটা আমার মনে হয় যে এটা নাম্বার 1 একটা চ্যালেঞ্জ হবে। দ্বিতীয়ত, সেটা যদি করা যায় তাহলে অনিশ্চয়তাটা কমিয়ে আমরা ব্যক্তি খাতের যে বিনিয়োগ সেটাকে কিভাবে আমরা বাড়াতে পারি। সেখানেও কিন্তু যেটা বললাম যে আমরা যেসব সংস্কারগুলি আমাদের করা দরকার, আর্থিক খাতের সংস্কার, আমাদের দেশ থেকে যে টাকা চলে যাচ্ছে, এন্টি মানি লন্ডারিং আমাদের ল আছে, সেগুলোকে এনফোর্স করা, সেইগুলোকে আমাদের সুশাসনের দিকগুলোতে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিকগুলোতে আমাদের কিন্তু নজর দিতে হবে। আরেকটা যেটা এই কোভিড এর সময় আমরা দেখলাম যে নতুন অর্থনীতি যেখানে সম্ভাবনা হবে, ইনোভেশন, ডিজিটাল প্ল্যাটফর্ম, ই কমার্স, এই জায়গাগুলোতে কিন্তু আগামীতে দেখা যাবে যে অনেক অপরচুনিটি আসবে। তো সেই অপরচুনিটি গুলো আমরা কিভাবে কাজে লাগাবো, সেজন্য দক্ষতার দিকে আমাদের নজর দিতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে গড়ে তোলার দিকে আমাদের নজর দিতে হবে। আরেকটা যেটা চতুর্থত আমি সংক্ষেপে শেষ করি, সেটা হলো যে বৈশ্বিক বাজার কিন্তু দেখা যাবে যে এই যে মেডিকেল টেকনিশিয়ান, নার্স থেকে শুরু করে এই ধরনের সেবা খাতের সাথে সংশ্লিষ্ট অনেক বড় বাজার সৃষ্টি হবে। আমরা কি সেটার জন্য প্রস্তুত? আমাদের সেই প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। 2021 সাল আমার মনে হয় যে অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা এখানে যাব। শক্তিমত্তার তো জায়গা আছে, আত্মবিশ্বাসের জায়গা আছে, কিন্তু আমাদেরকে স্মার্টলি এই নতুন চ্যালেঞ্জগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। জি জি, অনেক ধন্যবাদ। আমি একেবারে সবশেষ মন্তব্য ডক্টর শামসুল আলমের কাছ থেকে নিতে চাই। ইংরেজি নববর্ষের একেবারে গণনা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরা বলছি যে সিরিয়াস কোঅর্ডিনেটেড এফোর্টের কথা যেটা বলেছেন শাহ এ সারোয়ার, এবং মুস্তাফিজুর রহমান অনেকগুলো পরামর্শ দিলেন। আমরা কোন দিকে যাব, কি করব, সার্বিক পরিকল্পনাটি বা কি আছে, একটা ছোট্ট লাইন দিয়ে যদি আমাদেরকে আশাবাদী করেন।
ধন্যবাদ। আশাবাদী অবশ্যই করছি। একটা বিষয় উল্লেখিত না হলে বোধহয় অসমাপ্ত থেকে যাবে। সেটি হলো এই মাসে ডিসেম্বরে আমরা ভারতকে মাথা পিছু আয়ের পিছনে ফেলেছি। এটা আপনি রুটিং করেছেন অক্টোবরে, সেটি স্মরণ করে দেবেন। এটি অন্যতম বিষয়। আর হলো প্রফেসর মুস্তাফিজুর রহমান সাহেব বলেছেন কোঅর্ডিনেটর এফোর্টের কথা বলেছেন, অনেক সুশাসন প্রয়োজন, এগুলো ধাপে ধাপে বলছেন। আপনাকে একটা আরেকটি সাফল্য বলি, সেটি হলো সমন্বিতভাবে এই 56টি বিভাগ মন্ত্রণালয়ের কর্মসূচি আগামী 5 বছর কি করতে হবে, কিভাবে এগোতে হবে, এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে হবে, সুশাসন কিভাবে এগোবো, কতটুকু এগোবো, সুন্দরভাবে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা 20 শুরু হয়েছে জুলাই, এটা 20 অনুমোদিত হলো। এটিও একটা বিস্ময়কর সাফল্য। কারণ অনেকে বলেছিলেন যে আমাদের 5 সাল পরিকল্পনার দরকার নেই, কোভিড নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, দারিদ্র্যকে মোকাবেলা করি, আনএমপ্লয়মেন্ট তাহলেই চলবে। সেটি হতে একটি মারাত্মক ভুল। তাহলে আমাদের এসডিজি বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হতো, ডেল্টা প্ল্যান বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হতো। কাজেই পঞ্চবার্ষিক পরিকল্পনার পথ ছাড়ার কোনো উপায় নেই। আমরা এটি অনুসরণ করি, প্রবৃদ্ধির হারকে উচ্চে নিতে পেরেছি এবং আমরা ভবিষ্যতে নেব। এবং প্রফেসর মুস্তাফিজ সাহেব যেগুলো বলেছেন এগুলো সবগুলো আমাদের বিবেচনায় আছে। ধাপে ধাপে সেগুলো মোকাবেলার জন্য তিনি যথেষ্ট কৌশল এবং কর্মসূচি আমাদের 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেখতে পাবো। এটি আমাদের বড় আশার কথা। অনেক অনেক ধন্যবাদ। আর নববর্ষের সবাইকে শুভেচ্ছা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা যেই কথাটি পুরো আলোচনা জুড়ে এই বিষয়ের মধ্যেও একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা 2021-এ ভ্যাকসিন পাবো, আবারও হয়তো আমরা আগের মতো করে স্বচ্ছন্দে নির্ভয়ে আমাদের জীবনযাপন করতে পারবো। কিন্তু সেই ভ্যাকসিন নিয়ে নানা রকমের দ্বিধা থাকবে, হয়তো সমবন্টন হবে না, ইত্যাদি নানান কিছু হবে। কিন্তু আমাদের মাস্ক কি যদি আমাদের ভ্যাকসিন হয়, এরকম একটি যদি ক্যাম্পেইনও আমরা এই বছরের শুরু থেকে করতে পারি কেমন হয়? আমাদের তরফ থেকে, এটি নিউজের তরফ থেকে সকলের প্রতি আমাদের অনুরোধ রইল, ভ্যাকসিনটা না আসা পর্যন্ত আমরা আমাদের প্রিয় মাস্কটিকে আরও প্রিয়তর করে তুলি, একটা কাপড়ে তৈরি মাস্ক পরি, ব্যবহার করি, সেটাই আমাদের গরিবের ভ্যাকসিন হিসেবে কাজ করুক। আর আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আগামী বছরটি যেন সুন্দর হয় সেই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি।